কুকুরগুলো ডেকেই চলেছে। দিবাকর সমাদ্দার কথার মাঝখানে একটু থামলেন। কথা বলতে বলতে থামতে হলে তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে ওঠে। এতক্ষণ সুমতনাথকে তিনি দেশের বর্তমান পরিস্থিতি বোঝাচ্ছিলেন। সুমতনাথের পাইকারি লোহালক্করের ব্যবসা, পাড়ার খুচরো নেতাদের টুকটাক চাঁদা দেওয়া ছাড়া তাকে দেশ নিয়ে বেশি ভাবতে হয় না। কোথায় বোমা পড়ছে, ভোটের সময় কতজন নেতা দলবদল করল, কোন দল নারী শক্তিকে প্রণাম জানাচ্ছে, কোন দল কৃষকদের সম্মান জানানোর জন্য উঠে পড়ে লেগেছে, কোন দল কি কি গ্যারান্টি দিল, এসব তার বিচার্য বিষয় নয়। বরং সুমথনাথ ভাবে কিভাবে বিল্ডিংয়ের উপকরণ আরও বাড়ানো যায়। দোকানের স্টকে চাবি, হুক, তালা, প্লাস্টিকের কবজা, জানলা দরজার ছিটকিনি, এসব নিয়েই তার দিন কাটে। সুমতনাথ সবসময় চেষ্টা করে দিবাকর সমাদ্দারের ছোঁয়াচ এড়িয়ে চলতে, কিন্তু দিবাকরবাবু দূরে থাকার মানুষ নন। আজ সন্ধ্যাতেই যেমন 3টে ডিমের ডেভিল কিনে সুমতনাথের খগড়িয়া হার্ডওয়ারে এসে হাজির হয়েছেন। খগড়িয়া হার্ডওয়ার সুমতনাথের দাদুর হাতে তৈরি। তিনি এসেছিলেন বিহার থেকে। বউয়ের আদেশে দিবাকরবাবু ডিমের ডেভিল কিনতে বেরোলেও এখন তিনি দেশের একজন অত্যন্ত সচেতন নাগরিকের মতো বলে চলেছেন, একটি দেশ ধ্বংস হওয়ার জন্য জঘন্য রাজা, ঘুমন্ত প্রজা এবং সমাজ মাধ্যমের খেয়েই যথেষ্ট। কি বলো ভাই সুমতনাথ? দাড়িপাল্লায় পেরেক মাপতে মাপতে সুমতনাথ জবাব দিল, সত্যি দাদা, রাজা আর প্রজারাই যত নষ্টের মূল। দেশটা শেষ করে দিল একেবারে। দিবাকর সমাদ্দার প্রথমে কিছু বললেন না। সুমতনাথকে কিছুক্ষণ গভীরভাবে পর্যবেক্ষণ করলেন। একটু এদিক ওদিক তাকিয়ে বললেন, শেখার ইচ্ছা নিয়ে শোনো ভায়া, শোনার মাধ্যমেই পরিবর্তন ঘটে জগতের। সুমতনাথ অপেক্ষামান ক্রেতাটির জন্যে পেরেকের গোছা প্যাকেটে মুড়তে মুড়তে খানিক জিভ বার করল। লজ্জিত মুখে বলল, আমি শুনেছি দাদা, সোশ্যাল মিডিয়ায় তো সারাদিন হাজার হাজার বিষয় নিয়ে তরজা চলছেই। দিবাকরবাবু হতভম্ব হলেন, হতাশও হলেন খানিকটা। তবুও দমে না গিয়ে গভীরভাবে শ্বাস টেনে বললেন, শ্রীনগরের কি অবস্থা ভাবো। বড় বড় জঙ্গি সংগঠন ক্রমশ বিস্তার করতে শুরু করেছে। দেশ জুড়ে বেড়ে উঠছে সন্ত্রাসবাদী কার্যকলাপ। আর আমরা কি করছি দাদা? সুমতনাথের হাঁ হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে দিবাকর সমাদ্দার বললেন, ডিমের ডেভিল খাচ্ছি, বইয়ের হুকুম তালিম করছি। এতক্ষণ দিবাকরবাবুর হাতের দিকে নজর পড়েনি সুমতনাথের। হঠাৎ চোখ পড়ে যাওয়ায় বলল, বৌদি চপ আনতে পাঠিয়েছিল বুঝি? তাহলে তো আর আপনার অপেক্ষা করা একদম ঠিক হবে না দাদা, বৌদি ভীষণ রাগ করবেন। শোনো সুমতনাথ। চেয়ার ছেড়ে উঠে চলে যাওয়ার বদলে আরও জাঁকিয়ে বসে দিবাকরবাবু বললেন, শহরের অলিতে গলিতে বহুতল বিপর্যয় ঘটছে, ছারপোকার মতো মানুষ মরছে। কলকাতার উপকণ্ঠে বসে আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার ছক কষছে উগ্রপন্থীরা। আর আমরা কি করছি? রাগ, অভিমান, তাপ উত্তাপের ঠুনকো সেন্টিমেন্ট আগলে গোটা জীবন কাটিয়ে দিচ্ছি। ছ্যা! সুমতনাথ কি বলবে না বুঝে চুপচাপ বসে থাকলো খানিক। তারপর উঠে দাঁড়িয়ে গণেশের মূর্তির সামনে ধূপ জ্বেলে দিতে দিতে বলল, হোম মিনিস্টার খেপে গেলে রক্ষে নেই দাদা, ঘণ্টাখানেকের ওপর আপনি বাইরে রয়েছেন। আরও কিছু বলতে যাচ্ছিল সুমতনাথ, তাকে মাছি তাড়ানোর ভূমিকায় থামিয়ে দিয়ে দিবাকরবাবু বললেন, সিয়াচেনে শীতকালে তাপমাত্রা -86°C নেমে আসে। প্রতি ঘন্টায় 300 কিলোমিটার বেগে তুষারঝড় হয়। এসব জানা আছে তোমার? কথাটা বলে সুমতনাথের উত্তরের অপেক্ষা না করেই দিবাকরবাবু বলে চললেন, গড় তাপমাত্রা দিনের বেলা -25°C আর রাতে -55°C মধ্যে থাকে। সেখানে আমাদের ছেলেরা বুক চিতিয়ে লড়াই করছে। কাদের জন্য করছে? সুমতনাথ এবার বোধহয় একটু আগ্রহী হলো। দিবাকরবাবুর পাশের চেয়ারে বসে প্রশ্ন করল, আপনার কোম্পানির ছেলেরা বুঝি? আপনাদের কোম্পানির ওদিকেও ব্রাঞ্চ আছে? সুমতনাথের হাঁ হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে একরাশ বিরক্তি ছুড়ে দিলেন দিবাকর সমাদ্দার। বেসিক কনসেপ্টটাই যদি ক্লিয়ার না হয়, দেশের সচেতন নাগরিক হবে কি করে? একটু থেমে কথাটির ব্যাখ্যা দিলেন তিনি নিজেই। আমাদের সৈনিকরা দেশ সেবার কাজে ব্রতী হয়েছিল বলেই নিশ্চিন্তে তুমি পেরেক সাপ্লাই করতে পারছো। মোড়ের মাথায় প্যালা শান্তিতে চপ ভাত খেতে পারছে। ওই কুত্তাগুলো তখন থেকে নিশ্চিন্ত মনে ডাকতে পারছে। অথচ আমরা
খানিকটা সময় চুপ করে নিচু গলায় বললেন, দিবাকরবাবু, আমরা শুধু আমাদের বউ, বাচ্চা, শেয়ার মার্কেট, পেরেক, মাটন, দীঘা, পুরী ছাড়া আর কিছুই বুঝতে চাই না। বলতে বলতে আবেগমথিত হয়ে উঠল তার গলা। গীতা এক জায়গায় কি বলেছে জানো ভায়া? সুমতনাথ প্রমাদ গুনল মনে মনে। বিরস মুখে একটা ঢোক গিলে বলল, গীতা আমার মাসির মেয়ের নাম দাদা, ভালো নাম গীতশ্রী। আমরা গীতা বলে ডাকি, সে তো বিশেষ কিছু বলে না। সুমতনাথের কথা কেড়ে নিয়ে আগুন চোখে তাকিয়ে বললেন দিবাকরবাবু, সংকোচের বিহ্বলতা, নিজেরে অপমান। কথাটাকে বলেছিলেন জানো? নীরবে ঘাড় নাড়ল সুমতনাথ। ও বিহারের সমস্তিপুরের জেলার বাসিন্দা। তার দাদু 70 বছর আগে বাংলায় চলে এসে এই হার্ডওয়্যারের দোকানটা খুলেছিল। বাংলায় থাকলেও তার কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে এখনও পুরোপুরি অভিযোজিত হতে পারেনি সে। তাকে নীরব থাকতে দেখে সুমথনাথ বলল, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নিজের জ্ঞানকে জাগ্রত করতে হবে, তাহলে অন্ধকার নিজে থেকেই হুশ করে পালিয়ে যাবে। কিসের ভয়? এই ভারতবর্ষ তোমার আমার সকলের দেশ। তবে এখানে বাস করতে ভয় পাবো কেন? মনের জাগ্রত ইচ্ছে তোমার সকল প্রশ্নের উত্তর দেবে। সুমতনাথ উসখুস করতে শুরু করেছে। 2-1 ক্রেতা আসছে, তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দিতে দিতেই দিবাকর সমদ্দারের কথা শুনছে। সুমতনাথের এই এক দোষ, কাউকেই ও অপছন্দের কথাটা জানিয়ে উঠতে পারে না। বিয়ের আগে চম্পাকলিকে একটুও পছন্দ হয়নি ওর, কিন্তু বাবা মা আত্মীয় স্বজনের জোড়াজুড়িতে বিয়েটা শেষ পর্যন্ত করতেই হয়। দিবাকর সমদ্দার তার দোকানে প্রায়ই আসেন, এসেই গোটা দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু করেন। কিছু কথা সুমথনাথের মাথায় ঢোকে, বেশিরভাগই তার ক্লাস 8 অবধি বিদ্যের মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়। সুমথনাথকে চুপ থাকতে দেখে দিবাকরবাবু বললেন, যা বলছিলাম, গীতা এক জায়গায় বলেছে আমাদের অবাধ্য মনকে সংযত করা খুব দরকার। পরমাত্মার ধ্যান, তীর্থবাস আর ব্রহ্মচর্যের দ্বারা সেটা সম্ভব। অথচ দেখো, ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা শোনার মতো ধৈর্য ও সময় কোনোটাই আজ আমাদের নেই। আজকের এই প্রজন্মের ছেলেদের কথাটা একবার ভাবো। দিবাকরবাবুর কথামালার সাময়িক বিরতিতে সুমতনাথ আর চোখে দেওয়াল ঘড়িটার দিকে একবার তাকালো। 8:35 বাজে। ভাবল বৌদির ডিনারের সময় হয়ে গেল বোধহয়, কিন্তু সাহস করে কথাটা সে আর বলে উঠতে পারল না। দিবাকরবাবু সুমতনাথের দিকে বড় বড় চোখে তাকিয়ে বললেন, এই যেমন তুমি, যখন আমি ভবরোগ নিরাময়ের উপযুক্ত পথ্যের সন্ধান দিচ্ছি, জড় বিষয় থেকে মনকে অনাসক্ত করার উপায় বাতলে দেব ভাবছি, তখন খালি দেয়াল ঘড়িটার দিকে বারবার উঁকি মারছো, অর্থাৎ মনকে সংযত করতে পারছো না। আমাদের চারপাশে হাজার প্রলোভন, ভোগ সুখ, কিন্তু আসল জীবন নয়। ত্যাগ, তিতিক্ষা, সহমর্মিতা হলো আমাদের জীবনের আসল সম্পদ। একটু থামলেন দিবাকরবাবু। ডিমের ডেভিলের ঠোঙাটা পাশের টেবিলে রেখে বললেন, গীতার যথাযথ অর্থ যদি আমরা উপলব্ধি করতে চাই, তাহলে আমাদেরও অর্জুনের মতোই ভগবানের সবকটি নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে গ্রহণ করতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে, দিবাকরবাবু কথার দমটা পুনরায় বাড়ানোর আগেই কুকুরগুলো গলা উঁচিয়ে ডেকে উঠল। পাড়া বেপাড়ার বহু কুকুর এসে জমা হয়েছে সুমতনাথের দোকানের সামনে। সুমতনাথ দোকান থেকে 2 পা বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো কুকুরগুলোকে, কিন্তু তাদের চিৎকারের কারণটা বুঝতে পারল না কিছুতেই। দিবাকরবাবু কুকুরগুলোর দিকে ভাবলেশহীনভাবে তাকালেন একবার। সুমতনাথ চেয়ারে বসতেই তিনি গম্ভীর হয়ে বললেন, মহাভারতেও যে কুকুরের সন্ধান দেওয়া আছে সেটা নিশ্চয়ই তোমার অজানা। মহাভারতে কুকুর? তবে আর বলছি কি, এই রকমই নেড়িকুত্তা, বলে চললেন দিবাকর সমাদ্দার। পাণ্ডবরা তাদের রাজ্য ত্যাগ করার সংকল্পে দৃঢ় ছিল এবং তাদের চূড়ান্ত যাত্রার অংশ হিসাবে হিমালয়ের একটি মেরু পাহাড়ে আরোহণ শুরু করেছিল। যুধিষ্ঠির পথ দেখিয়েছিল ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং দ্রৌপদীকে। তাদের যাত্রাপথে একটি কুকুরও তাদের সঙ্গে ছিল। তাই নাকি? ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে সুমতনাথ বলল, কুকুরটা নিশ্চয়ই যুধিষ্ঠিরের খুব পেয়ারের ছিল। সুমতনাথের কথাকে পাত্তা না দিয়ে দিবাকরবাবু বললেন, কুকুরটি ধর্মের ঈশ্বরে রূপান্তরিত হয়েছিল এবং ইন্দ্রের রথে যুধিষ্ঠির স্বর্গে উঠেছিল। দিবাকরবাবুর কথা শেষ হওয়ার আগেই অন্তত 8-10টা কুকুর লাফিয়ে ঝাঁপিয়ে পাড়া মাথায় করে তুলল। তারা সকলেই সুমতনাথের দোকানের দিকে তাকিয়ে ডেকে চলেছে প্রাণপণে,
কুকুরগুলোর দিকে তাকিয়ে দিবাকরবাবু বললেন, কুকুর আগামী সময়ের বার্তা বহন করে। কোনো অশুভ আত্মা চারপাশে ঘোরাফেরা করলে কিংবা কেউ মারা গেলে কুকুর বুঝতে পারে, তাই তারা ডাকে। কিন্তু এখানে কি ঘটছে? আমি ছোটবেলায় শুনেছিলাম কুকুরের ঘ্রাণ শক্তি খুব ভালো। সামান্য আত্মবিশ্বাসী হয়ে সুমতনাথ বলল, চোর, ডাকাত, খুনি, বাটপার দেখলেই নাকি ওরা চিৎকার করে। কিন্তু আমাদের পাড়ায় সেরকম লোক কি একটাও আছে? কিছু বলতে যাচ্ছিলেন দিবাকরবাবু, তার আগেই পকেটের ফোনটা বেজে উঠল। ওটা কানে দিতেই ঝামড়ে পড়ল তার স্ত্রীর গলা। একটা কাজ দিয়ে শান্তি নেই গো, যেখানেই যাবে সেখানেই শেকড় গজিয়ে তবে বাড়ি ঢুকবে। আমি রাতের খাবারের সঙ্গে ডিমের ডেবিলটা খাবো, হাড় মাছ জ্বালিয়ে খেলে আমার। দিবাকরবাবু হুঁ হুঁ শব্দ দিয়ে ফোনটা কেটে পকেটে ঢোকালেন। রাস্তায় নামতেই কুকুরগুলো তেড়ে এলো তার দিকে, কিন্তু কুকুরগুলোর দিকে এখন মনোযোগ নেই তার। তিনি মনে মনে সুমতনাথের বলা শেষ কথাগুলো ভাবছিলেন। ও কি জেনে গেল কোনোভাবে? ক্যানিং স্ট্রিটের একটা মারোয়ারি ফার্মে কাজ করা দিবাকর সমাদ্দার সুযোগ বুঝলেই 5-7 হাজার টাকা নিঃশব্দে পকেটে ঢোকান যখন যেমন সুযোগ আসে। মালিকের বিশ্বাসের সুযোগ নিয়ে কয়েক লক্ষ টাকা তিনি হাতিয়ে ফেলেছেন বছর 10-এর মধ্যেই। আজও তার প্যান্টের পকেটে করকরে 10টা 500 টাকার নোট রয়েছে। সুমতনাথ কি সেটা ধরে ফেলে চোরা ইঙ্গিতে কিছু বোঝাতে চাইল? এত যে ভালো ভালো কথা বলে বেড়ান সবাইকে, নিজের ব্যাপারটা ধামাচাপা দিয়ে রাখার জন্যে, সে কি সব বৃথা গেল তাহলে? কুকুরগুলোও আর ডাকার সময় পেল না। হতচ্ছাড়া চারপেয়েগুলোর মুণ্ডুপাত করতে করতে বাড়ির দিকে পা চালালেন দিবাকরবাবু।